আর কিছু সংখ্যক আলফা কণায় যে তোমার দিক পরিবর্তন করতেছে না, এই যে কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে। ঠিক একইভাবে আলফা কণার দিক পরিবর্তন কেন করছে, তার সামনে অবশ্যই একটা কি বস্তু আছে বলতো, ভারী বস্তু বিদ্যমান, যেটা দিয়ে আমরা বুঝতে পারি। আরো তুমি একটা পরমাণু নিয়ে ভাবলে, এই যে সেম এটা, এই হলো রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল আসলে এই 6টা মতবাদ তুমি সাজায় লিখে দিবা বা বই থেকে তুমি লিখে দিতে পারো। আচ্ছা, আজকে আমি তোমাদের পদার্থের অধ্যায় 3 রসায়নের অধ্যায় 3 আর পদার্থের গঠনে একটা ছোট্ট টপিক করাবো, সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। 10 মিনিটের মধ্যেই তোমাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ডিটেলসে বুঝাই দিব। তো রাদারফোর্ড যখন তার পরমাণু মডেলটা দেয়, বুঝছো, তখন হলো তোমার হলো একটা পরীক্ষা করে নেয়, সেটাকে আমরা বলি রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা বুঝলে তোমরা মডেলটা ইজিলি বুঝে ফেলাবো। তো রাদারফোর্ড এই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই মডেলটা তোমার হলো আসে। তাহলে আমরা ওই পরীক্ষা থেকে ডাইরেক্ট একেবারে তোমার মডেল পর্যন্ত জাস্ট অল্প একটু 10 মিনিটের ভিতরে আমি বুঝাই দেবো, ঠিক আছে? তো রাদারফোর্ড যে তার আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা করে, এর জন্য সে 3টা উপকরণ নেয়, মানে 3টা জিনিস নিয়ে এই পরীক্ষাটা করে। সেটা হলো সে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, তাহলে অবশ্যই সে আলফা কণা নিছিল কিছু, এবং একটা সোনার পাত নেয়, একটা কি নেয় স্যার, সোনার পাত, এবং সোনার পাতের ওই পাশে একটা নেয় হয় পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। কিরকম স্যার, যে ধরো এই যে হলো তোমার হলো, এই হলো সোনার পাত, খুবই পাতলা পুরুত্বের তোমার হলো সোনার পাত না হয়, এই যে পাতলা একটা পুরুত্বের সোনার পাত নেয়, এবং তার এক পাশ থেকে তোমার হলো 20,000 আলফা কণা নিক্ষেপ করে। কত হাজার আলফা কণা নিক্ষেপ করে? তোমার হলো 20,000 আলফা কণা। তো এই 20,000 আলফা কণা, এই যে আমার সোনার পাত, আর সোনার পাতের অপোজিটে সে একটা পর্দা নেয়, যে পর্দাটা হলো তোমার হলো জিঙ্ক সালফাইডের পর্দা থাকে। তো রাদারফোর্ড করে কি, এইখান থেকে 20,000 আলফা কণায় সোনার পাতের দিকে নিক্ষেপ করে। সোনার পাতের ভিতর তোমরা তো জানো, সোনার পাতের ভিতর অসংখ্য সোনার পরমাণু থাকবে। তো এই আলফা কণাগুলো এই সোনার পাতটা ভেদ করে, খুবই পাতলা পুরুত্বের সোনার পাত, সোনার পাতটা ভেদ করে এই যে পর্দা, এই যে সোনার পাতটা তোমার ভেদ করছে, ভেদ করে এই জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। আর এই আঘাত করার উপর ভিত্তি করে সে কিছু তোমার হলো সীমা, মানে সিদ্ধান্ত নেয়, যে এই পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্ত সে পায়। তো আমরা আসলে এই পরীক্ষাটা করি এবং কি কি ফলাফল পাই সেটা একটু আমরা দেখি। তো এইটা এখানে দেখো, আমি একটা তোমার হলো পরমাণু নিছি, ওটা হলো সেই সোনার পাতের যে পরমাণু, সেই পরমাণুটা আমি নিছি, যেই পরমাণুটা হলো 0.0004 সেন্টিমিটার পুরুত্বের একটা সোনার পাত, 0.0004 সেন্টিমিটার পুরুত্বের সোনার পাত না হয়, 0.0004 সেন্টিমিটার পুরুত্বে একটা সোনার পাত নেয়। সোনার পাতের এই পাশে সে টোটাল 20,000 আলফা কণা নিয়ে, কত হাজার আলফা কণা নেয় বলতো, তোমার হলো 20,000 আলফা কণা নেয়, এবং এক এক করে আলফা কণাগুলো সোনার পাতের দিকে ছুটতে থাকে। এবং সোনার পাতের অপোজিটে পর্দা নেয়, কিসের পর্দা নেওয়া হয়, জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা নেই, এই যে 3টা উপকরণ নেই। তো উনি ফলাফলে দেখতে পারে কি, এই যে 20,000 আলফা কণা এই সোনার পাতের দিকে তোমার ছুটছে, অধিকাংশ আলফা কণাই এই স্বর্ণের পাতটা ভেদ করে তোমার হলো চলে যায়। অধিকাংশ আলফা কণায় কি হয় স্যার, এই যে আমার অধিকাংশ আলফা কণা, এই যে অধিকাংশ যে আলফা কণাগুলো আছে, এই আলফা কণাগুলো এই স্বর্ণের পাত ভেদ করে কি করে তোমার হলো চলে যায়, এবং জিঙ্ক সালফাইডের পর্দায় হলো তোমার হলো আঘাত করে, অধিকাংশ আলফা কণা। আচ্ছা, রাদারফোর্ড দেখতে পারে কি, অধিকাংশ আলফা কণাই স্বর্ণের পাতটা ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। এখান থেকে সে একটা ফলাফল পাইছে। দ্বিতীয় ফলাফল কি পাইছে, সে কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় তোমার হলো আঘাত করে। 2 নম্বর ফলাফল, অধিকাংশ স্বর্ণ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে গেছে, 1 নম্বর আলফা কণা ফলাফল। 2 নম্বর ফলাফল, কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। আর সে লক্ষ্য করে 20,000-এর মধ্যে মাত্র একটা মাত্র আলফা কণা যে পথে যায়, ওই পথেই আবার হলো তোমার হলো কি করে ফেরত আসে। 20,000-এর মধ্যে একটা মাত্র আলফা কণা যে পথে যায়, ওই পথে ফেরত আসে। তো রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, পরীক্ষা থেকে এই 3টা ফলাফল পায়। 1, অধিকাংশ আলফা কণায় স্বর্ণের পাত ভেদ করে চলে যায় এবং চলে যায় জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। যখন আঘাত করে এক ধরনের আলোর ঝলকানি সৃষ্টি হয় বা প্রতিপ্রবাহ সৃষ্টি হয়। আর 20,000-এর মধ্যে কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। এটা স্যার 2 নম্বর ফলাফল।
আর 3 নাম্বার ফলাফল কি হয়েছে, 20,000-এর মধ্যে জাস্ট একটা আলফা কণা যে পথে যায় ওই পথেই ফেরত আসে। এটা ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটা একটু আমরা 3D মডেলের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা তোমার আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো আমাদের রাদারফোর্ড সাহেব সে কি করছে, এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য আমার হলো এই যে তোমরা যদি দেখতে পাও একটা সোনার পাত দিছে, 3টা উপকরণ, একটা সোনার পাত আর এই পাশে তোমার হলো জিঙ্ক সালফাইডের পর্দা যে এই আলফা কণাগুলোকে ক্যাচ করবে, আর এই গান থেকে আলফা কণাগুলো তোমার নিক্ষেপ করছে, এই 3টা উপকরণটাই। তো এক্সপেরিমেন্টটা হলো এই যে এখানে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে কি হয়েছে, এই হলো আমার সেই সোনার পাতটা যেটা খুবই কম পুরুত্বে, 0.0004 সেন্টিমিটার পুরুত্বের সোনার পাত। আমরা কিন্তু সোনার পাত নিই নাই, সোনার পাতের একটা কি নিছি বলতো, পরমাণু নিছি। তোমরা ফার্দার এক্সপেরিমেন্টে দেখতে পারবে, এটাকে যখন আমরা ভিতরে যাব দেখবে এর পরমাণুগুলো। তো এই যে আলফা কণাগুলো তোমার এই যে বের হচ্ছে, অধিকাংশ আলফা কণা দেখো স্যার স্বর্ণের পাতে যে ভেদ করে চলে যায়, এই পর্দাটা হলো জিঙ্ক সালফাইডের পর্দা, এই জিঙ্ক সালফাইডের পর্দায় দেখো তো আঘাত করতেছে। আর কিছু সংখ্যক আলফা কণা যে তোমার দিক পরিবর্তন করতেছে না, এই যে কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করতেছে, 2 নম্বর ফলাফল যেটা আমি বলছিলাম। আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা যে পথে যায় ওই পথেই কি আসে তোমার হলো ফেরত আসে। আমরা যদি আর একটু ডিটেলসে দেখি, এইগুলো হলো সোনার পাতের ভিতরে সোনার যে পরমাণুগুলা। আমি দেখো আমি যে চিত্রটা আঁকাইছিলাম ওইখানে একটা পরমাণু নিয়ে আমি বলছিলাম, ওই একটা পরমাণু এই যে এইটা, ঠিক আছে, এরকম অসংখ্য পরমাণু আছে, জিনিসটা সেমই একদম। এই যে অধিকাংশ আলফা কণা যাচ্ছে স্বর্ণের পাত, অধিকাংশ আলফা কণা যাচ্ছে স্বর্ণের পাত ভেদ করে পুরোপুরি চলে যাচ্ছে, 1 নম্বর ফলাফল। 2 নম্বর দেখো কিছু সংখ্যক আলফা কণার দিক পরিবর্তন করতেছে, 2 নম্বর ফলাফল। 3 নম্বর ফলাফল এই যে দেখো একটা আলফা কণা আঘাত করে কি আসে তোমার হলো ফেরত আসতেছে। এই ছিল আমার 3টা ফলাফল, যেটা দিয়ে আমরা বুঝতে পারি। আরো তুমি একটা পরমাণু নিয়ে ভাবলে এই যে সেম এটা, এই হলো রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা। এই পরীক্ষার উপর ভিত্তি করে কি দেয় স্যার, রাদারফোর্ড তার সিদ্ধান্তগুলো দেয়। তাহলে আসো আমরা এখন রাদারফোর্ডের সিদ্ধান্তগুলো একটু পড়ি। তাহলে ফলাফল 1 নম্বর ফলাফল হলো স্যার অধিকাংশ আপনার আলফা কণা এই যে স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় কি করে আঘাত করে। আর কিছু সংখ্যক আলফা কণা, অনলি কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে, 2 নম্বর ফলাফল যেটা পাইছিলাম স্যার। আর 3 নম্বর ছিল স্যার 20,000-এর মধ্যে গড়ে একটা মাত্র আলফা কণা, কয়টা আলফা কণা, জাস্ট একটা, মাথায় রেখো, যে পথে যায় ওই পথে ফেরত আসে। এই ছিল আমার ফলাফল। ওকে, এই ছিল আমার হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলাফল। এখন এই ফলাফল থেকে আমরা কি নিব স্যার, ফলাফল থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাদারফোর্ড সিদ্ধান্ত নিছে। রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিছে, রাদারফোর্ড বলছে অধিকাংশ আলফা কণা যেহেতু স্বর্ণের পাত ভেদ করে চলে গেছে, তাহলে পরমাণুর ভেতরে অধিকাংশ জায়গায় ফাঁকা। যদি অধিকাংশ জায়গা ফাঁকা না থাকতো তাহলে অধিকাংশ আলফা কণা তো আর স্বর্ণের পাত ভেদ করে তোমার চলে যেতে পারতো না। যেহেতু অধিকাংশ আলফা কণায় স্বর্ণের পাত চলে গেছে, ভেদ করে চলে গেছে, এবং বুঝছি কিভাবে, ওই যে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করার সময় ঝলকানি সৃষ্টি হয়েছে, যখনই ঝলকানি সৃষ্টি হয়েছে তখনই বুঝছি না এরা তো স্বর্ণের পাত ভেদ করে চলে আসছে। তখন আমরা বুঝে গেছি পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় কি বলতো, পরমাণুর ভেতরে অধিকাংশ জায়গায় হলো তোমার হলো ফাঁকা, পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় হলো তোমার হলো ফাঁকা। 1 নম্বর সিদ্ধান্ত আমরা এখান থেকে পাইছি, বুঝতে পারছো? তাহলে যখন সিদ্ধান্ত পড়ছো তোমরা, মডেলটা পড়ছো, এই লাইনটা কেন আসছে এবার হয়তো তোমরা বুঝতে পারছো। এবার আসো 2 নম্বর ফলাফল থেকে আমরা দ্বিতীয় সিদ্ধান্তটা কি নিতে পারি। 2 নম্বর ফলাফলটাই কি বলা হয়েছিল, যে কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে। এখন তোমরা বলো দিক কেন পরিবর্তন করবে? তুমি যদি রাস্তায় সাইকেল চালাচ্ছ, হঠাৎ করে সামনে কোনো ভারী বস্তু দেখো, তুমি কি করবা? দিক পরিবর্তন করে তারপর ভারী বস্তুটাকে ক্রস করে তারপর তুমি আবার সোজা পথে চালাবা, তাই না? তুমি তাহলে দিক পরিবর্তন করতেছো কেন? কারণ তোমার সামনে একটা ভারী বস্তু আছে। ঠিক একইভাবে আলফা কণার দিক পরিবর্তন কেন করছে? তার সামনে অবশ্যই একটা কি বস্তু আছে বলতো, ভারী বস্তু বিদ্যমান। তাহলে এইখান থেকে রাদারফোর্ড বলছে যেহেতু কিছু সংখ্যক আলফা কণার দিক পরিবর্তন করে, সুতরাং আমরা বলতে পারি পরমাণুর ভেতরে একটা কি বিদ্যমান বলতো, ভারী বস্তু বিদ্যমান। পরমাণুর ভেতরে একটা হলো তোমার হলো ভারী বস্তু বিদ্যমান। যেই ভারী বস্তুটাকে রাদারফোর্ড নাম দিছে হলো তোমার হলো কেন্দ্র বা নিউক্লিয়াস।
তাহলে কেন্দ্র বা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা কে দেয় বলতো? রাদারফোর্ড দেয়। কিভাবে দেয়? যেহেতু অধিকাংশ আলফা কণা স্বর্ণের পথ ভেদ করে ওই দিক পরিবর্তন করে কিছু সংখ্যক আলফা কণা, আর দিক তখনই পরিবর্তন করবে যখন সামনে কোনো ভারী বস্তু আছে। তার মানে অবশ্যই হলো তোমার হলো পরমাণুর ভেতরে একটা ভারী বস্তু বিদ্যমান, যাকে আমরা বলতেছি কেন্দ্র বা কি বলা হচ্ছে বলতো? নিউক্লিয়াস। আচ্ছা, এই নিউক্লিয়াসটা আমার ধনাত্মক চার্জ বিশিষ্ট। কেন স্যার নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ বিশিষ্ট? কারণ হলো আলফা কণা ধনাত্মক চার্জ। যখন আলফা কণা পড়াইছি তখন বলছিলাম আলফা কণা কি চার্জ? ধনাত্মক চার্জ। আলফা ধনাত্মক চার্জ হলে তাহলে নিউক্লিয়াস যে কেন্দ্র বা নিউক্লিয়াস আছে ওইটা অবশ্যই কি চার্জ? ধনাত্মক। কারণ একটা ধনাত্মকই পারে আরেকটা ধনাত্মককে কি করতে? বিকর্ষণ করতে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসটা কোন চার্জ বিশিষ্ট স্যার? ধনাত্মক। আর তোমরা তো জানো নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। নিউট্রনের তো কোনো চার্জ নাই, কার চার্জ আছে? প্রোটনের চার্জ আছে। প্রোটনের চার্জ কি চার্জ? ধনাত্মক চার্জ। সুতরাং হলো তোমার হলো নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। 3 নাম্বার ফলাফল থেকে যে সিদ্ধান্তটা নিতে পারি যে যেহেতু 20,000-এর মধ্যে একটা মাত্র আলফা কণা ফেরত আসছে, এইখান থেকে আমরা বলতে পারি পরমাণুর যে মোট আয়তন আছে এই আয়তনের তুলনায় নিউক্লিয়াসের যে আয়তনটা ওটা হলো অতি নগণ্য। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। কেন স্যার নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য? দেখো 20,000টা আলফা কণা তুমি পাঠাইছো, কয়টা ফেরত আসছে? একটা ফেরত আসছে। তার মানে নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জ, আলফাও ধনাত্মক চার্জ, বিকর্ষণ করে ওই একটা আলফা কণাকে ফেরত আসছে। এখন নিউক্লিয়াসের আয়তন যদি ছোট না হয়ে বড় হইতো তাহলে কি একটা আলফা কণাকে ফেরত পাঠাইতো? অবশ্যই না স্যার। তখন কি পাঠাইতো? অনেকগুলো আলফা কণাকে ফেরত পাঠাইতো, 100টা, 200টা, 500টা। এখন নিউক্লিয়াসের যে আয়তনটা এটা পরমাণুর মোট আয়তনের তুলনায় কি খুবই ক্ষুদ্র হওয়ার কারণে তুমি পাঠাইছো 20,000 কিন্তু ফেরত আসছে কয়টা? একটা। সেখান থেকে আমরা বলতে পারি পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। বুঝতে পারছি? তাহলে এই যে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা কি করতে পারি তোমার হলো নিতে পারি হলো তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। ওকে, তাহলে এখন একটু মতবাদ। রাদারফোর্ডের পরমাণু মডেল তো বুঝলাম, এখানে সিদ্ধান্তগুলো বুঝলাম, এখান থেকে একটু মতবাদগুলো সাজায় লিখি। এই যে আমি মতবাদগুলো সাজায় লিখছি, তুমি এইভাবে লিখবা যে পরমাণুর একটা কি আছে স্যার? পরমাণুর একটা কেন্দ্র আছে, যেই কেন্দ্রের নামটাকে আমরা কি দিছি বলতো? নিউক্লিয়াস। বা রাদারফোর্ড যে কেন্দ্রের নামটা দিছে হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর কে কে থাকে? নিউক্লিয়াসের ভেতরে থাকে তোমার হলো প্রোটন ও নিউট্রন, এই দুইটা থাকে নিউক্লিয়াসের ভেতরে। আর নিউক্লিয়াসের বাইরে কে ঘুরতে থাকে বলতো? ইলেকট্রন ঘুরতে থাকে হলো নিউক্লিয়াসের বাইরে। তাহলে আমরা 1 নাম্বার মতবাদে তুমি এইটা লিখবা যে পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম হলো স্যার নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হলো আপনার ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং হলো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন ঘুরতে থাকবে। ঠিক আছে? 2 নাম্বার মতবাদে কিভাবে লিখবা? যে এখন তো তোমার প্রশ্ন আসবে যে স্যার হ্যাঁ বুঝলাম নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরতে থাকবে, কিভাবে ঘুরতে থাকবে? রাদারফোর্ড বলছে সৌরজগতের গ্রহগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রনগুলোও ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। সৌরজগতের গ্রহগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রনগুলো ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতে থাকে বলতো? ঘুরতে থাকে। কার মতো বলতো? সৌরজগতের গ্রহগুলোর মতো। সৌরজগতের গ্রহগুলা রাদারফোর্ডের মডেল অনুসারে। কার মডেল বলতো? রাদারফোর্ডের মডেল অনুসারে ইলেকট্রন ঘোরে কিসের মতো করে? সৌরজগতের গ্রহগুলোর মতো করে। ঠিক আছে? এটা হলো তোমার 2 নাম্বার মতবাদে লিখবা। 3 নাম্বার মতবাদে কি লিখবা? এটা আমি তো প্রমাণ করে আসছি। নিউক্লিয়াস কোন চার্জ বিশিষ্ট বলতো? ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস। আচ্ছা, 4 নাম্বার মতবাদে কি লিখবা? যেহেতু ইলেকট্রনের ভর তো আমরা জানি ইলেকট্রনের ভর আপেক্ষিক ভরকে কি ধরায়? শূন্য ধরায়। ইলেকট্রনের আপেক্ষিক ভর যেহেতু শূন্য তাহলে ইলেকট্রনের ভরটা বাদ। পরমাণু মূল কণিকা কয়টা? 3টা, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ইলেকট্রন বাদ হয়ে গেলে থাকলো কে বলতো? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনের যে ভর ওইটাই হলো পরমাণুর মোট ভর। তাহলে পরমাণুর মোট ভর মানে প্রোটন আর নিউট্রনের ভর। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে স্যার? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর মোট ভর হিসেবে গণ্য করা হয়। মাথায় রাখবা নিউক্লিয়াসের ভরই পরমাণুর মোট ভর। আর এটা তো তোমাদের বুঝাইছি যে পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন ক্ষুদ্র। যদি ক্ষুদ্র না হইতো তাহলে 20,000-এর মধ্যে কি একটাকে ফেরত আনতো? অবশ্যই একটাকে না, অনেকগুলো আলফা কণাকেই তোমার ফেরত আনতে পারতো। ঠিক আছে? এই হলো তোমার মতবাদের এই পয়েন্টগুলো তোমার হলো উল্লেখ করে দিবা। আরেকটা পয়েন্ট আছে 6 নাম্বার, এই যে ইলেকট্রনগুলো যখন তোমার হলো ঘুরতে থাকে
নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন বলের কারণে ঘুরতে থাকে? তোমার হলো কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল আসলে এই 6টা মতবাদ তুমি সাজায় লিখে দিবা বা বই থেকে তুমি লিখে দিতে পারো। তাহলে আমরা এই ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ফুল বুঝতে পারলাম, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে শুরু করে ওকে কি ফলাফল আসছিল, ওই ফলাফলের উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত নিছি, আর ওই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিভাবে মতবাদগুলোকে সাজানো যায়। তাহলে 10 মিনিটের এই ভিডিওটা তোমরা দেখলে তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা পরীক্ষা খাতায় লিখতে পারবা। তো আশা করি বুঝতে পারছো।